unleashes a storm of fire and steel. Devon's the BM-30 Smerch remains. আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সব জাহাজকে ইরানের জলসীমা থেকে দূরে থাকার নির্দেশ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের মঞ্চ প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত আরও ২১, ইয়েমেন, লেবাননেও হামলা। জাতিসংঘের গভীর আর্থিক সংকট, যুক্তরাষ্ট্রের প্রায় $500 কোটি বকেয়া নিয়ে অনিশ্চয়তা। গাজায় নিরাপত্তা নিশ্চিতে ৮,০০০ সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের সব ধরনের জাহাজকে ইরানের জলসীমা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার যে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে তা বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনারা জানেন যে পারস্য উপসাগর এবং বিশেষ করে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট চাহিদার 1/5 জ্বালানি তেল সরবরাহ করা হয়। ফলে এই অঞ্চলে যদি সামান্যতম অস্থিরতা তৈরি হয় তবে তার প্রভাব সরাসরি আমাদের পকেটে তথা বিশ্ব অর্থনীতির ওপর পড়ে। যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তার পেছনে মূল কারণ হিসাবে গোয়েন্দা তথ্যের বরাতে বলা হচ্ছে যে ওই অঞ্চলে বড় ধরনের সামরিক মহড়া বা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে, যা সাধারণ বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের কোস্টগার্ড বা নৌবাহিনী তাদের সীমানা নিয়ে বর্তমানে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের ভুল বোঝাবুঝি যেন বড় সংঘাতের রূপ না নেয়, সেজন্যই পেন্টাগন থেকে এই আগাম সতর্কতা জারি করা হয়েছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা হয়তো খেয়াল করেছেন যে গত কয়েক মাসে এই অঞ্চলে ড্রোনের আনাগোনা এবং ছোটখাটো পাল্টাপাল্টি ধাবার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা সাধারণ জাহাজ মালিকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে যদি আন্তর্জাতিক নৌযানগুলো দিক পরিবর্তন করে দীর্ঘপথ পাড়ি দেয় তবে পণ্য পরিবহনের খরচ ১ লাফে কয়েক গুণ বেড়ে যেতে পারে এবং যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যে। ইরানের শক্তিশালী মিসাইল সক্ষমতা এবং ড্রোন প্রযুক্তির বিরুদ্ধে মোকাবিলা করতে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এক বিশাল যুদ্ধের মঞ্চ বা কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করছে, যা নিয়ে সারা বিশ্বে এখন জোর আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে আপনারা হয়তো দেখেছেন যে ইরান তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইলের প্রদর্শনী করেছে, যা মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে ভাবিয়ে তুলেছে। এবং এরই প্রতিক্রিয়ায় তেল আবিব ও ওয়াশিংটন তাদের অ্যারো সিস্টেম এবং থার্ড এর মতো উন্নত প্রযুক্তিগুলোকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু প্রযুক্তি নয়, বরং দুই দেশ নিয়মিতভাবে ভূমধ্যসাগর এবং মরু অঞ্চলে বিশাল সামরিক মহড়া পরিচালনা করছে, যার মূল উদ্দেশ্য হল ইরানের দিক থেকে আসা যে কোনো সম্ভাব্য হুমকিকে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া। বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের প্রস্তুতি আসলে এক ধরনের ডিটারেন্স বা প্রতিরোধের কৌশল, যাতে করে প্রতিপক্ষ আক্রমণ করার আগে 10 বার চিন্তা করে। তবে মাঠ পর্যায়ের পরিস্থিতি বলছে যে দুই পক্ষই এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এই যৌথ সামরিক কার্যক্রমের ফলে শুধু যে প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত হচ্ছে তা নয়, বরং এতে করে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যেও বড় ধরনের রদবদল আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী তাদের F-35 যুদ্ধবিমানগুলোকে আরও আধুনিকায়ন করছে এবং যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় সরাসরি কারিগরি সহায়তা প্রদান করছে, যা ইঙ্গিত দেয় যে কোনো পরিস্থিতিতেই তারা পিছিয়ে থাকতে নারাজ। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কি সত্যিই বড় কোনো সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটি কেবলই শক্তির প্রদর্শনী। তবে বাস্তব সত্য হল মধ্যপ্রাচ্যের আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি নজরদারির মধ্যে রয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান যেন থামছেই না এবং সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় আরও ২১ জন ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেবল গাজা নয়, বরং এই সংঘাতের রেশ এখন ছড়িয়ে পড়েছে ইয়েমেন এবং লেবানন পর্যন্ত, যেখানে গত কয়েকদিনে বড় ধরনের বিমান হামলা চালানো হয়েছে এবং এর ফলে ওই অঞ্চলের বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেবাননের সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর যে গোলাগুলি চলছে তাতে সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছে এবং অন্যদিকে ইয়েমেনের উপর চালানো হামলায় লোহিত সাগরের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়েছে। গাজার হাসপাতালগুলো এখন আহতদের ভিড়ে উপচে পড়ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে সেখানে এক ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, যা ভাষায় বর্ণনা করা কঠিন। আপনারা হয়তো জেনে থাকবেন যে আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও মাঠ পর্যায়ে পরিস্থিতির খুব একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না, বরং হামলার ব্যাপ্তি দিন দিন বেড়েই চলেছে। দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে যেখানে মানুষ একসময় শান্তিতে বসবাস করত, সেখানে এখন যুদ্ধের দামামা বাজছে এবং ইয়েমেনের উপকূলীয় এলাকাগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এই বিশাল মানবিক সংকটের সময়ে বিশ্বের বড় বড় দেশগুলো যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তবে এই মৃত্যুর মিছিল থামানো অসম্ভব হয়ে পড়বে বলে সাধারণ সচেতন নাগরিকরা মনে করছেন। জাতিসংঘ বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম গভীর আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতির জন্য মূলত যুক্তরাষ্ট্রের কাছে পাওনা বিশাল অঙ্কের বকেয়াকেই দায়ী করা হচ্ছে, যা প্রায় $500 কোটি কাছাকাছি পৌঁছেছে। আপনারা জানলে অবাক হবেন যে এই বিশাল পরিমাণ অর্থ বকেয়া থাকায় জাতিসংঘের নিয়মিত কার্যক্রম এবং বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে চালানো শান্তি মিশনগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। যুক্তরাষ্ট্র হল জাতিসংঘের সবচেয়ে বড় চাঁদাদাতা দেশ, কিন্তু অভ্যন্তরীণ রাজনীতি এবং বাজেট সংক্রান্ত জটিলতার কারণে তারা সময়মতো তাদের পাওনা পরিশোধ করছে না, যা এই আন্তর্জাতিক সংস্থাটিকে এক প্রকার অচল করে দিচ্ছে। মহাসচিবের কার্যালয় থেকে বারবার সতর্ক করা হয়েছে যে যদি দ্রুত এই অর্থের সংস্থান না হয়, তবে জাতিসংঘের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেওয়া এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে। আপনারা যারা ভাবছেন যে জাতিসংঘের মতো বিশাল সংস্থা কিভাবে আর্থিক সংকটে পড়ে, তাদের জন্য বলে রাখি যে এর আয়ের প্রধান উৎস হল সদস্য দেশগুলোর বার্ষিক অনুদান, এবং যখন বড় কোনো শক্তিশালী রাষ্ট্র তাদের ভাগ দিতে দেরি করে, তখন পুরো কাঠামোর ওপর তার প্রভাব পড়ে। এই বকেয়া সমস্যা নিয়ে বর্তমানে ওয়াশিংটন এবং নিউ ইয়র্কের মাঝে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে এবং অনেক বিশ্লেষক মনে করছেন যে জাতিসংঘকে চাপে ফেলতেই এই অর্থ আটকে রাখা হচ্ছে। গাজা উপত্যকায় দীর্ঘদিনের অস্থিরতা নিরসনে এবং সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইন্দোনেশিয়া এক সাহসী পদক্ষেপ নিয়েছে এবং তারা সেখানে ৮,০০০ প্রশিক্ষিত সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, কারণ তারা সবসময়ই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার ছিল। এই বিশাল সেনাবাহিনী মূলত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের মূল দায়িত্ব হবে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করা এবং সেখানে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করা। আপনারা জানেন যে গাজায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং সেখানে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দেওয়ার মতো কোনো শক্তিশালী স্থানীয় কাঠামো অবশিষ্ট নেই বললেই চলে। তাই ইন্দোনেশিয়ার মতো দেশের অভিজ্ঞ শান্তিরক্ষী বাহিনী সেখানে বড় ধরনের ভূমিকা রাখতে পারবে। জাকার্তা থেকে বলা হয়েছে যে তারা গাজার মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর এবং তাদের এই ৮,০০০ সেনা মোতায়েন কেবল একটি সামরিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ। এই সেনা মোতায়েনের ফলে সেখানে ত্রাণ কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ অন্তত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে বলে আশা করা হচ্ছে। তবে এর বাস্তবায়ন কতটা সফল হয় তা সময় বলে দেবে। আপনারা কি মনে করেন, ইন্দোনেশিয়ার এই পদক্ষেপ অন্য মুসলিম দেশগুলোকেও উৎসাহিত করবে এবং এর ফলে কি গাজায় দীর্ঘমেয়াদী শান্তি ফিরে আসবে?